নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 33 নিয়ে আলোচনা করব। তো এর আগে কিন্তু এক থেকে 32 পর্যন্ত তোমাদের যেসব সেটগুলো দিয়েছি সেগুলো কিন্তু যারা এখনও দেখোনি তারা কিন্তু কমপ্লিট করে নিও বা দেখে নিও। ওকে, যে আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আর এই সন্তু একাডেমি এই চ্যানেলেই কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, মানে এই নামেই টেলিগ্রাম চ্যানেল আছে। তো তোমরা সেখানেও জয়েন হতে পারো। সেখানে আমি কি করি, আগে পিডিএফটা দিয়ে দিই। তো তোমরা সেখান থেকে যারা অনেক দিন ধরে প্রিপারেশানে আছো তারা পিডিএফ দেখে কোশ্চেনের অ্যান্সারগুলো একটা খাতায় করে নিও। করে নেওয়ার পর যখন আমি ভিডিওটা আপলোড করব বা তোমরা ভিডিও দেখে পরে মিলিয়ে নিও বা ভিডিওটা দেখে নিতে পারো। কেননা আমি শুধুমাত্র 50টা কোশ্চেন দিই তা না, তার সঙ্গে কিন্তু এক্সট্রা তথ্য দিয়ে থাকি বিভিন্ন ধরনের। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আজকে আমরা যে সেটা আলোচনা করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে, নিম্নের কোন ব্যক্তি শাক্যমুনি নামে পরিচিত ছিলেন বা পরিচিত? মহাবীর, গৌতম বুদ্ধ, কবির নাকি উপরের কেউই নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, অর্থাৎ গৌতম বুদ্ধ। তিনি কিন্তু শাক্যমুনি বা তথাগত নামে পরিচিত ছিলেন। আচ্ছা, এইখানে যদি গৌতম বুদ্ধ সম্বন্ধে বলি কিছু, তিনি নেপালের কপিলাবস্তু নগরে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। লুম্বিনী নামক স্থানে তার জন্ম হয় বৈশাখী পূর্ণিমার দিন। এবং তার পিতা কি ছিলেন? শুদ্ধোধন, সকলেই জানো। এবং তার মা ছিলেন মহামায়া। যদিও তিনি কিছুদিন পরই, তার জন্মের কিছুদিন পরই তার মা মারা যান, তখন তিনি গৌতমীর কাছে মানুষ বা প্রতিপালিত হন। এবং তার স্ত্রী কী ছিল? তার স্ত্রী ছিলেন যশোধরা ছিলেন, এবং তার পুত্র ছিল রাহুল। ক্লিয়ার? আর এইখানে আর একটা জিনিস দেয় যে তিনি কোথায় প্রথম উপদেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে বিহারের সারনাথে। ওকে, সারনাথে কিন্তু তিনি প্রথম উপদেশ দিয়েছিলেন, এবং তার প্রথম উপদেশকে বলা হয় কি? ধর্মচক্র প্রবর্তন। চলো নেক্সট। রেমাল এই ঝড়টির নামকরণ করে কোন দেশ? বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ওমান। তো এই ঝড় থেকে কিন্তু একটা কোশ্চেন কিন্তু দেবেই এরপরে যে কোনো পরীক্ষায়। তোমরা এর পরবর্তী যেসব ঝড় আছে, মানে আপকামিং ঝড়ের নামকরণ যেসব দেশ করবে সেগুলো কিন্তু তোমরা জেনে রেখো। আর মোটামুটি 2018 থেকে এখন পর্যন্ত যেসব প্রতি বছর যে ঝড় হয়েছে সেই ঝড়ের কে কী নামকরণ করেছে সেগুলো কিন্তু দেখে রেখো। তো রেমাল এই ঝড়টির নামকরণ করেছে ওমান। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তোমরা সবাই জানো ভেঙ্কাইয়া। তিনি কোথাকার বাসিন্দা? মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? তো তিনি কিন্তু অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি জাতীয় পতাকার নকশা কিন্তু প্রস্তুত করেন। তোমরা আমাকে কমেন্টে জানাও যে জাতীয় পতাকা সংবিধানে কবে গৃহীত হয়, সেটা তোমরা কমেন্টে আমাকে জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, টিক্কা রোগ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ইক্ষু, ধান, চীনাবাদাম নাকি গম? তো রাইট অ্যান্সার টিক্কা রোগ কিন্তু চীনাবাদাম এর সাথে কিন্তু জড়িত। টিক্কা রোগ ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। টিক্কা রোগ চীনাবাদামের সঙ্গে জড়িত। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? জেনেভা, রোম, মন্ট্রিল, ওয়াশিংটন ডিসি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মন্ট্রিলে কিন্তু এই ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এই সদর দপ্তর অবস্থিত। এর সাথে যদি বলি জেনেভা সুইজারল্যান্ডের যে জেনেভা, তো জেনেভায় তোমরা জানো কি কি আছে? WHO, তাই না? তারপর WMO যেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO। তারপরে আছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও জেনেভায় আছে। আরও যদি জেনেভায় দেখো, জেনেভায় অনেক আছে। আরও জেনেভায় যেমন আছে তোমার ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা ইউনাইটেড নেশন ইউএনসি তোমার TAD, তাই না? অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট TAD। তারপরে আছে তোমার জেনেভায় আছে ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজম। তো সেগুলো হচ্ছে জেনেভাতে আছে। রোমে কি আছে? ইটালির রোমে আছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, তাই না? ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে রোম। দেখবে রোম সাধারণত যেগুলো ধরো খাদ্য টাইপের, সেইগুলো সব ম্যাক্সিমাম রোমে আছে।
তো রোমে এটা আছে, রোমে আর আছে, আর আছে খাদ্য টাইপের আর একটা কী আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটাও আছে রোমে, যেটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ওকে, ওয়াশিংটন ডিসিতেও অনেক আছে। ওয়াশিংটন ডিসি কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, যেখানে অর্থনীতির কথা বলে, যেখানে অর্থনীতির একটা ছোঁয়া আছে, তো সেখানেই ভাববে ওয়াশিংটন ডিসি। তারপর ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ওয়াশিংটন ডিসি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিল্যাক্সেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, তো এইগুলো সব ওয়াশিংটন ডিসি। পরবর্তী কোশ্চেন দেখো, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে KCC, এই KCC মিনস তোমরা নিশ্চয়ই জানো কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়, সেটা কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? RV গুপ্তা কমিটি, শরণ সিং কমিটি, কেশরী গুপ্তা কমিটি, নাকি উপরের কেউই নন, কোনোটাই সঠিক নয়। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, RV গুপ্তা কমিটির এর সুপারিশে কিন্তু এই KCC অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড চালু হয়। এবং মনে রেখো এটা চালু হয় কিন্তু এটাও পরীক্ষা দেয় 1998, 1998 সালে কিন্তু এই কিষাণ ক্রেডিট কার্ড এটা চালু হয়। ক্লিয়ার? এবং এটা অ্যাকচুয়ালি এই যে KCC বা RV গুপ্তা কমিটি তোমার এই সেটা KCC যে সুপারিশ করে সেটা অ্যাকচুয়ালি নাবার্ড দ্বারা কিন্তু করা হয়, NABARD, এবং নাবার্ড নিয়ে এর আগে অনেকবার পড়িয়েছি, যারা এখনও দেখোনি তার আগের ভিডিওগুলো দেখো, নাবার্ড সম্বন্ধে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই নাবার্ড কোন কমিটির সুপারিশ আবার নাবার্ড গঠিত হয়, এবং নাবার্ডের কাজ কী, নাবার্ডের পুরো নাম কী, এবং নাবার্ড কোন পরিকল্পনার মাধ্যমে নাবার্ড গঠন করা হয়, এগুলো সবই কিন্তু ক্লিয়ার আইডিয়া দেওয়া আছে। আর শরণ সিং কমিটি তোমরা জানো মৌলিক কর্তব্য নিয়ে কথা বলে। ভেনিস অফ দ্য নর্থ কাকে বলা হয়? কিউবা, স্টকহোম, শিকাগো, গিনি উপকূল। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, স্টকহোমকে বলা হয় ভেনিস অফ দ্য নর্থ। তো ভীষণ ইম্পর্টেন্ট, নর্থের ভেনিস মানে উত্তরের ভেনিস, যেটা বাংলায় বলা হয় উত্তরের ভেনিস কাকে বলা হয়? তো স্টকহোম। ওকে, কিউবা কি চিনির পাত্র? তোমরা জানো কিউবা হচ্ছে চিনির পাত্র, সুগার বাউল অফ দ্য ওয়ার্ল্ড। তারপরে তোমার শিকাগো যদি বলি, শিকাগো হচ্ছে উইন্ডি সিটি, তাই না, বাতাসের শহর। তারপরে গিনি উপকূল তোমরা নিশ্চয়ই শুনেছ, হোয়াইটসম্যান গ্রেভ, তাই না। আর এখানে কিউবা সবই তো বললাম। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। আরও অনেক আছে, নরওয়েকে বলা হয় যেমন ল্যান্ড অফ মিডনাইট সান, ফিনল্যান্ডকে বলা হয় কি 1000 লেকস, হাজার হ্রদের দেশ। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। অশোকের সময় থেকে জেলাগুলি, মানে যে আমরা এখন যে জেলা যে হিসাবে, সেই জেলাগুলি কি নামে পরিচিত ছিল? আহার, চৈত্র, বাতানি, নাকি বিহার? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অশোকের সময় যে জেলাগুলি আহার নামে ডাকা হতো। ক্লিয়ার? আহার নামে ডাকা হতো। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতের একটি প্রবাল দ্বীপ? ব্যারেন দ্বীপ, লাক্ষাদ্বীপ, দমন দ্বীপ, নাকি উপরের কোনোটিই নয়? তো ভারতের একটি প্রবাল দ্বীপ হচ্ছে লাক্ষাদ্বীপ কিন্তু ভারতের একটি প্রবাল দ্বীপ। আচ্ছা বলো তো, এই যে লাক্ষাদ্বীপ আর ভারতের হচ্ছে মিনিকয় দ্বীপ, লাক্ষাদ্বীপ আর ভারতের যে মিনিকয় দ্বীপ, এরা কত ডিগ্রি চ্যানেলের মাধ্যমে তোমার আছে, মানে দুজনকে আলাদা করা আছে কত ডিগ্রি চ্যানেলের মাধ্যমে, লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপ? তো এটা আমাকে কমেন্টে জানিও, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, না 10 ডিগ্রি, নাকি ডানকান প্যাসেজ, মানে কিসের দ্বারা এদের পৃথক করা আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, কানাডার সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। কানাডার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে যে অবশিষ্ট ক্ষমতা, এই ধারণাটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেমন কেন্দ্র রাজ্য তালিকা, মানে যুগ্ম তালিকা, তোমার রাজ্য তালিকা, এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেগুলোও কিন্তু নেওয়া হয়েছে কি তোমার কানাডার সংবিধান থেকে। দক্ষিণ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি, সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে কী নেওয়া হয়েছে? জাপান থেকে নেওয়া হয়েছে তোমার সুপ্রিম কোর্টের যে কার্যপ্রণালী সংক্রান্ত আইন, সেগুলো জাপান। যদি বলি জার্মানি, আমি বলেছিলাম জার্মানি আছে, তো জরুরি অবস্থা। তো এইভাবে কিন্তু মনে রাখতে হবে। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? তোমার প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে। দেখো প্রস্তাবনা নেওয়া হয়েছে, এটা কিন্তু আমি বারবার বলি, যতবারই আসে ততবারই বলে দিই। প্রস্তাবনা যদি বলা হয়, প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে, যেটা USA।
কিন্তু যদি বলা হয় প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে, তখন কিন্তু হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ক্লিয়ার? এবং সেখানে ব্যবসা বাণিজ্যের আদান প্রদানের ব্যবস্থা, সেটাও কিন্তু তোমার অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো, রাশিয়ার সংবিধান থেকে তোমরা জানো পূর্বতন যে সোভিয়েত ইউনিয়ন ছিল, মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো কিন্তু নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? খুব দেয়। আয়ারল্যান্ড সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনা নির্দেশাত্মক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির যে আরও বিভিন্ন, সেগুলো আবার অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে। তো এগুলো, তারপর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তারপর বলতাম আর কি রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতি বললাম। ওকে, তো এই সব জিনিস কিন্তু তোমাকে সবসময় পড়ে রাখতে হবে। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয়ে কতজন বিচারপতি নিয়ে গঠিত? 15 জন, 10 জন, 12 জন নাকি 20 জন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সেটা কিন্তু 15 জন বিচারপতি নিয়ে কিন্তু রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক যে বিচারালয়, সেটা 15 জন বিচারপতি নিয়ে গঠিত টোটাল। দেখো, আর এই তোমার রাষ্ট্রসংঘের যে আন্তর্জাতিক বিচারালয়, এটা একটা বিভিন্ন রাষ্ট্রসংঘের কয়েকটা পার্ট আছে, তোমরা জানো, উচ্চ পরিষদ, বিচারালয়, আরও বিভিন্ন আছে, সেক্রেটারিয়েট, এগুলো সবই আছে। তো সেখানে এই যে আন্তর্জাতিক বিচারালয়, এর সদর দপ্তর কোথায়? তো পরীক্ষা আসে, এটা কিন্তু দ্য হেগে আছে, অর্থাৎ নেদারল্যান্ডের হেগ, এখানে কিন্তু তোমার রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বিচারালয়ে কিন্তু আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। মালদ্বীপের রাজধানী কোনটি? মালে, বিশকেক, বেইরুট নাকি উলানবাটোর? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। দেখো, এখানে যদি বলি মালদ্বীপের মুদ্রা, পরীক্ষা এটাও আসতে পারে। মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুফিয়া, এটা একটু মনে রেখো। মালদ্বীপের মুদ্রা কি? রুফিয়া। মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুফিয়া। বিশকেক, এটা কোথাকার রাজধানী? তো এটা পরীক্ষা এর আগে একবার এসেছিল, কিরগিজস্তান। ওকে, কিরগিজস্তান এর রাজধানী হচ্ছে বিশকেক, এবং তাদের মুদ্রা হচ্ছে তোমার কি? সোম হচ্ছে বিশকেক মানে কিরগিজস্তানের মুদ্রা। এবং বেইরুট কোথাকার রাজধানী? বেইরুট হচ্ছে লেবাননের রাজধানী হচ্ছে বেইরুট। এবং উলানবাটোর, এটা কিন্তু এর আগেও পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষা এসেছিল, উলানবাটোর হচ্ছে মঙ্গোলিয়া। এবং মঙ্গোলিয়ার যে মুদ্রা, প্রচলিত যে মুদ্রা, সেটা হচ্ছে টুগ্রিক। এটাও খুব ইম্পর্টেন্ট। মঙ্গোলিয়ার মুদ্রা কি? টুগ্রিক হচ্ছে মঙ্গোলিয়ার প্রচলিত মুদ্রা, যার রাজধানী হচ্ছে উলানবাটোর। পরবর্তী কোশ্চেন দেখো, শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী কি নামে পরিচিত? শিলাদার, বর্গী, চৌথ নাকি উপরের কোনোটিই নয়? তো শিবাজির যে ভাড়াটে অশ্বারোহী বাহিনী, সেটা কিন্তু বর্গী নামে পরিচিত। ওকে, শিবাজির ভাড়াটে অশ্বারোহী বাহিনী বর্গী নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, কে মার্টিন লুথার অফ ইন্ডিয়া নামে পরিচিত? ভীষণই গুরুত্বপূর্ণ। মার্টিন লুথার অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি স্বামী বিবেকানন্দ? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, স্বামী দয়ানন্দ সরস্বতীকে মার্টিন লুথার অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে বা তাকে ডাকা হয়। চোল বংশের প্রতিষ্ঠাতা প্রথম রাজারাজ, মিহির ভোজ, প্রথম রাজেন্দ্র চোল নাকি বিজয়ালয়া? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বিজয়ালয়া হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা। কিন্তু যদি বলা হয় চোল বংশের মহানতম রাজা কে ছিলেন, তখন কিন্তু হবে প্রথম রাজা বা রাজারাজ, তিনি ছিলেন চোল বংশের মহানতম চোল শাসনকর্তা ছিলেন তিনি। ওকে, এবং তার পুত্র কি ছিলেন? রাজেন্দ্র চোল। তার পুত্রই তো হচ্ছে রাজেন্দ্র চোল না, প্রথম রাজারাজ, তার পুত্র হচ্ছে রাজেন্দ্র চোল। এবং তাদের সময় তাঞ্জাভুরে, এই চোল বংশের সময় কিন্তু তাঞ্জাভুরে রাজরাজেশ্বর মন্দির, যেটাকে আর এক নাম হচ্ছে বৃহদেশ্বর শিব মন্দিরও বলা হয়, রাজরাজেশ্বর মন্দির, এটা কিন্তু চোল বংশের আমলে কিন্তু সৃষ্টি হয়। ক্লিয়ার? তো তাঞ্জাভুর রাজরাজেশ্বর মন্দির একটু মনে রাখবে, এবং বৃহদেশ্বর শিব মন্দির। এবং তিনি কিন্তু এই প্রথম রাজেন্দ্র চোল কিন্তু গঙ্গাইকোল্ড উপাধি গ্রহণ করেন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। এবং এর সাথে মনে রাখো, চোলের যে রাজধানী ছিল, চোল বংশের বিজয়ালয়া প্রতিষ্ঠা যখন করেছিলেন, তখন চোলের রাজধানী ছিল তোমার তাঞ্জোর। তো সেইখান থেকে তাঞ্জাভুর। কততম তপশিলের মাধ্যমে 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে 4টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? সপ্তম, অষ্টম, নবম নাকি দশম? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অষ্টম তপশিলের মাধ্যমে কিন্তু এই 2003 সালে যে 92তম সংবিধান সংশোধন হয়েছিল, সেখানে 4টি ভাষা। তো 4টি ভাষা কী কী? আমি কিন্তু বারবার এগুলো পড়িয়েছি। একটা হচ্ছে সাঁওতালি। আচ্ছা, সাঁওতালি যখন বলছি, এটা একটু বলি যে ভারতের সবথেকে
বেশি উপজাতি দেখা যায় এই সাঁওতালি উপজাতি, কিন্তু এটা পরীক্ষা আসে যে কোন উপজাতি ভারতে সবথেকে বেশি দেখা যায়, সেটা হচ্ছে সাঁওতালি উপজাতি। আর যদি উল্লেখ করে দেয় যে মধ্যপ্রদেশে কোন উপজাতি বেশি দেখা যায়, তখন অ্যান্সার হবে ভিল উপজাতি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 4টি ভাষা কী কী? সাঁওতালি, মৈথিলি, বোরো আর ডোগরি। এই 3টি ভাষা কিন্তু এই 8ম তপশিলের মাধ্যমে কিন্তু 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। এবং এর আগে মনে রাখবে যে আর 4টি ভাষা, মানে প্রথমে তো যখন সংবিধান শুরুতে তখন 14টি ভাষা ছিল, 14টি ভাষা, তারপরে আরও 4টি ভাষা, তারপরে এই 8ম তপশিলের মাধ্যমে আরও 4টি ভাষা। তো প্রথমবার এটা তো সেকেন্ডবার, তো প্রথমবার যে ভাষা 4টি ভাষা, মানে 4টি করে দুবার যোগ করা হয়, 2003-এর আগে একটা যোগ করা হয়। তো এই যে 4টি ভাষা যুক্ত করা হয় আগে, তো সেই 4টি ভাষার নামও কিন্তু তোমরা জেনে রেখো, এবং সেগুলো কততম তপশিলের মাধ্যমে সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো। এবং কত সাল? অঙ্কোরা, কি বলছে? আঙ্কোরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টরেন্স, আমসেল, নীল নাকি কাজিল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ কাজিল নদীর তীরে কিন্তু এই আঙ্কুরা শহরটি অবস্থিত বা নদীর তীরে অবস্থিত। তো কাজিল নদীটা কোথায়? মনে রাখবে তুরস্ক, এবং তুরস্কের মুদ্রার নাম লিরা, ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো আমি এবার তোমরা বলতে পারো স্যার কি এইটা দিলেন কেন, মানে এটা দিলাম কেন? দেখো তুরস্ক রিসেন্ট কিন্তু হট নিউজে আছে, মানে নিউজে যারা যেসব দেশগুলো নিউজে একটু থাকবে কোনো পরীক্ষার আগে, সেইগুলো থেকেই কিন্তু দেখবে কোশ্চেনগুলো বেশি হয়। ওকে, তো তুরস্কের মুদ্রা লিরা, তোমরা কিন্তু মনে রেখো। আর নীল নদ তো তোমরা জানো, নীল যেটা হচ্ছে মিশর দেশে অবস্থিত, এবং নীল নদের তীরে একটা বিখ্যাত শহর যেটা হচ্ছে আলেকজান্দ্রিয়া শহর কিন্তু নীল নদের তীরে অবস্থিত। আমসেল যদি বলি, আমসেল নদীটা কোন দেশে আছে? নেদারল্যান্ডে আছে আমসেল নদী। এবং নেদারল্যান্ডের সঙ্গে তোমার যেটা খুব বিখ্যাত একটা শহর, সেটা হচ্ছে আমস্টারডাম, তাই না? আমস্টারডাম নেদারল্যান্ডের যে শহর, তো সেটা কিন্তু তোমার কোন নদীর তীরে? সেটা হচ্ছে আমসেল নদীর তীরে। এবং টরেন্স নদী কোথায় আছে? টরেন্স নদী হচ্ছে অস্ট্রেলিয়া আছে, এবং সেটা অ্যাডিলেড শহর কিন্তু টরেন্স নদীর তীরে অবস্থিত। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি কেরালার সরকারি ভাষা? কোঙ্কনি, মালায়ালাম, বান্দেলি, কানাড়া। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এসএসসি পরীক্ষায়, যেটা কেন্দ্র সরকারের যে এসএসসি, ভীষণ এই টাইপের কোশ্চেন। কেরালার সরকারি ভাষা কোনটি? তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মালায়ালাম কিন্তু, মানে মালায়ালাম ভাষায় কিন্তু কেরালার অ্যাকচুয়ালি সরকারি ভাষা। এইখানে আর একটা কি, বিহারের একটা সরকারি ভাষা যথাসম্ভব মৈথিলি, এইখানে দিইনি, তো আশা করি কোনো না কোনো ভিডিওতে দেবো। ওকে, সেটাও তোমরা মনে রেখো। তো বিভিন্ন যে রাজ্যের যে সরকারি ভাষা, সেটা একটু তোমরা দেখে নিও। পরবর্তী কোশ্চেন চলো, সালফার ডাইঅক্সাইড দূষণের জৈবিক সূচক হিসেবে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়? কোশ্চেনটার মানেটা একটু বলি। ধরো সাপোজ কোনো একটা এরিয়ায় সালফার ডাইঅক্সাইড গ্যাস লিক হয়েছে, বা কোনো একটা এরিয়ায় সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাহলে আমরা কোন জৈবিক পদ্ধতিতে বুঝতে পারবো? আমরা তো আর প্র্যাকটিক্যালি করছি না, প্র্যাকটিক্যালি দেখবো না, তাই না? মানে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, তারা তো প্র্যাকটিক্যালি বুঝতে পারবো না, কিন্তু আমরা কোনো জৈবিক পরিবর্তন দেখে, জৈবিক বলতে যেগুলো প্রাকৃতিক যেসব কিছু পরিবর্তন আছে, যেগুলো দেখলে বুঝতে পারবো এখানে সালফার ডাইঅক্সাইডের বিষক্রিয়া হচ্ছে। তো সেটা মনে রাখবে। বলছে লাইকেনের একটা, মানে লাইকেন কি হয়, একটা কালার চেঞ্জ করে। তো ওই কালার চেঞ্জ করে, এটা পরীক্ষাও আসে যে লাইকেন কি কালার চেঞ্জ করে, এটাও আসে কিন্তু, হ্যাঁ, যে এই লাইকেন দেখে আমরা বুঝতে পারবো যে এখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস কিন্তু তোমার দূষণ হচ্ছে। ক্লিয়ার? তো লাইকেন দিয়ে আমরা বুঝতে পারবো। এটা কিন্তু অনেক পরীক্ষায় এসছে, বিগত অনেক পরীক্ষায় এসছে, আগামী দিনেও আসবে। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে নীরজ সি চৌধুরী, এম ফস্টার, কে আদবানি নাকি বিক্রম শেঠ? রাইট অ্যান্সার এম ফস্টার, অর্থাৎ অপশন নাম্বার বি, এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে এম ফস্টার। দেখো, এই প্যাসেজ টু ইন্ডিয়া বললে এম ফস্টার, যদি বলা হয় এ প্যাসেজ টু ইংল্যান্ড বলে তখন হবে নীরজ সি চৌধুরী। আর একটা আছে এ প্যাসেজ টু, আর একটা হয়, একটা ইংল্যান্ড, একটা ইন্ডিয়া, আর একটা হয় এই মুহূর্তে খেয়াল নেই। দেখো, আর বাকি কে আদবানির একটা বিখ্যাত বই হচ্ছে এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক, ভীষণই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছিল এর আগেও। এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক, সেটা হচ্ছে তোমার কে আদবানির লেখা বই। এবং যদি বলি তোমার বিক্রম শেঠ,
বিক্রম শেঠের একটা বিখ্যাত বই এই মুহূর্তে মনে আসছে না, তবে তোমরা দেখে রেখো। অনিতা দেশাই একটা ভালো বই, যেমন এই ভিলেজ বাই দ্য সি, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। ডিজাইনের জন্য কোন প্রোগ্রাম সাধারণত ব্যবহার করা হয়ে থাকে? ডিজাইনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে? নর্মালি কোশ্চেন এই ডেটাবেস, ওয়ার্ড প্রসেসিং, অটোক্যাড, নাকি উপরের কোনোটি নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অটোক্যাড। এটা একটা প্রোগ্রাম যেটা ডিজাইনের জন্য ব্যবহার করা হয়, কি? অটোক্যাড। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সঠিক ক্রম? নিচের কোনটি সঠিক ক্রম? বলছে খলজি বংশ, সৈয়দ বংশ, তুগলক বংশ, লোদি বংশ। তার মানে তোমাকে পরপর জানতে হবে কোন বংশ আগে এসছে এবং কোন বংশ পরে এসছে। তো এটা আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিলাম, অপশান নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। অর্থাৎ আগে খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে সৈয়দ বংশ, তারপরে কিন্তু লোদি বংশ। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এনটিপিসি পরীক্ষা, রেলের এনটিপিসি পরীক্ষায় বেশি আসে। আর এনটিপিসি পরীক্ষা বা রেলের যে কোনো পরীক্ষায় লেন্দি টাইপ কোশ্চেন কিন্তু একটু বেশি দেয়। ওকে, তোমাকে দুটো অপশান দিয়ে দেবে, দিয়ে দুটো অপশানের মধ্যে তারপরে নিচে বলে দেবে 1 ও 2 উভয় সঠিক, বা 4টে পয়েন্ট দিয়ে দিল, দিয়ে বলবে কেবলমাত্র এক সঠিক, কেবলমাত্র 1 আর 2 সঠিক, মানে 1 2 সঠিক, উপরে সবকটি সঠিক, এরকম টাইপের তোমাকে বড় বড় কোশ্চেন দেবে যাতে টাইম কনজিউমিং বেশি হয়। ক্লিয়ার? তো তোমাদের বলে দিলাম প্রসেসটা এরকম কিন্তু রেলে পরীক্ষায় বেশি হয়। ভারতের কোন রাজ্য লোহা উত্তোলনে প্রথম স্থান অধিকার করে আছে? কর্ণাটক, উড়িষ্যা, গোয়া, উত্তরপ্রদেশ। তো কোন রাজ্য লোহা উত্তোলনে তোমার কি বলছে প্রথম স্থান? ভারতের কোন রাজ্য? তো রাইট অ্যান্সার উড়িষ্যা বা উড়িষ্যা রাজ্য কিন্তু লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে। পরবর্তী কোশ্চেন বলছে সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, চালু করা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? 41, 42, 43, 44। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, 44 নং অনুচ্ছেদে কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড, যেটা হচ্ছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু চালু করার কথা বলা হয়েছে। এবং এখনই কিন্তু সেটা তোমার কোন রাজ্যে যেন প্রথম চালু হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও, কোন রাজ্যে ইউসিসি প্রথম চালু করেছে সেই রাজ্যের সরকার। পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন রাজ্যে প্রধানত মৈথিলি ভাষায় কথা বলা হয়? আচ্ছা, ভাষা দিয়ে আজকে দুটো কোশ্চেন দিয়েছি, তাহলে এইমাত্র কিছু আগে বললাম কোন রাজ্যে? বিহার রাজ্যে কিন্তু প্রধানত মৈথিলি ভাষায় কথা বলা হয়, সেটা রাইট অ্যান্সার বিহার রাজ্যে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে টিবেটিয়ান মালভূমি বা তিব্বতিয়ান মালভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতে, দক্ষিণ পশ্চিম এশিয়া, আমেরিকা, নাকি হিমালয় ও কুইনুল পর্বতমালার মাঝে? তো রাইট অ্যান্সার টিবেটিয়ান মালভূমি দেখা যায় হিমালয় ও কুইনুল পর্বতমালার মাঝে, কিন্তু এই টিবেটিয়ান মালভূমি দেখা যায়। এসএসসি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপের কোশ্চেনগুলো। এবং এর সাথে দেখো দক্ষিণ ভারতে কী মালভূমি দেখা যায় পরীক্ষা আসে? ডেকান মালভূমি। তো ভীষণ ইম্পর্টেন্ট যে ডেকান মালভূমি। ওকে, ডেকান মালভূমি কোথায় দেখা যায়? সেটা হচ্ছে দক্ষিণ ভারত। যদি বলি দক্ষিণ পশ্চিম এশিয়ায় কোনটা? আরাবিয়ান মালভূমি। দক্ষিণ পশ্চিম এশিয়া, আরাবিয়ান মালভূমি, সব কটার নাম লিখছি না, মুখে বলছি, তোমরা একটু খাতায় নোট করতে পারো, বা আমার ভিডিও যদি বারবার তোমরা দেখো, আমি প্রতিদিন বা একটু ডিলে হচ্ছে মাঝে মাঝে, তো আমার ভিডিওগুলো এই 50টা করে জিকে যদি তোমরা দেখো বা ভিডিওগুলো দেখো, তোমরা দেখবে জিকে সম্বন্ধে সবসময় আপডেটেড থাকবে। ক্লিয়ার? তো প্রতিদিন একটা টাইম বের করে নিয়ে, যে কোনো টাইম তোমরা একটা টাইম বের করে নিয়ে তোমরা দেখে নিও, 1 ঘন্টারই ব্যাপার, তোমরা কিন্তু জিকে সম্বন্ধে অনেক আপডেট থাকবে। ওকে, দক্ষিণ পশ্চিম এশিয়া কি? আরাবিয়ান মালভূমি। এবং তোমার হচ্ছে আমেরিকায় যে মালভূমি দেখা যায় ভীষণ ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কলম্বিয়া মালভূমি। ওকে, কলম্বিয়া মালভূমি যেটা হচ্ছে আমেরিকায় দেখা যায়। পরবর্তী কোশ্চেন, জগজীবন রাম স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, জামশেদপুর, দানাপুর। তো রাইট অ্যান্সার বিহারের দানাপুর একটা জায়গা। তো এইখানে কিন্তু এই জগজীবন রাম স্টেডিয়াম অবস্থিত। আচ্ছা, তোমরা আমায় কমেন্টে জানো যে জগজীবন রাম এর সমাধিস্থল কোথায়? জগজীবন রাম এর সমাধিস্থল কোথায় অবস্থিত? পরবর্তী কোশ্চেন, আমি কিন্তু সমাধিস্থল নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, সব সমাধিস্থল যখনই দিই তখনই আমি আলোচনা করে দিই। হলদিঘাট গিরিপথ কোথায় অবস্থিত? রাজস্থান, আসাম, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। তাহলে হলদিঘাট গিরিপথ কোথায় অবস্থিত? এটা কিন্তু রাইট অ্যান্সার, রাজস্থানে কিন্তু হলদিঘাট গিরিপথ কিন্তু অবস্থিত। এবং মনে রেখো, রাজস্থানে একটা মেলা হয়, সেটা হচ্ছে পুষ্কর মেলা। এটা কিন্তু রাজস্থানের একটা বিখ্যাত মেলা। হ্যাঁ, পুষ্কর মেলা, এটাও কিন্তু মনে রেখো। পরবর্তী কোশ্চেন,
বলছে ডক্ট্রিন অফ ল্যাবস কে চালু করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েভেল। তো রাইট অ্যান্সার এই ডক্ট্রিন অফ ল্যাবস এটা চালু করেন হচ্ছে লর্ড ডালহৌসি। ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ডক্ট্রিন অফ ল্যাবস এটা চালু করেন ডালহৌসি। এটা কি তোমরা ক্রমে দেখে নিও, কিছুই না, ব্যাপারটা হচ্ছে এটাই। একটা ধরো সাপোজ আমি একটা কোম্পানি, তো তুমি আমার আওতায়, আমার ধরো পৃষ্ঠপোষকতায় তুমি কাজ করছো, ক্লিয়ার? এবার আমি তোমাকে হেল্প করি, প্রতি বছর আমি তোমাকে কিছু না কিছু দিয়ে হেল্প করি, এবং তার পরিবর্তে তোমার কাছ থেকে করও নিই এবং তার পরিবর্তে কিছু হেল্প করি, ক্লিয়ার? তো এবার দেখা গেল নিয়ম, মানে ডক্ট্রিন অফ ল্যাবসে বা লর্ড ডালহৌসি দ্বারা এটা নিয়ম করা হয়েছে যে যদি তোমার কোনো বংশ আর কেউ না থাকে বা তোমার রক্তের সঙ্গে সম্পর্ক কেউ যদি না থাকে, তাহলে অটোমেটিক্যালি তোমার মৃত্যুর পর সেই রাজ্যটা বা তোমার সেই জায়গাটা সেটা আমার হয়ে যাবে। তো এইভাবে লর্ড ডালহৌসি কিন্তু তার বিস্তার করেছিল এই ডক্ট্রিন অফ ল্যাবস দ্বারা। আমি শর্টে বোঝালাম, তোমরা ডিটেলসে তোমরা দেখে নিতে পারো, কিন্তু ব্যাপারটা এটাই। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। সাগরমালা, এই যে সাগরমালা এটা কি? এটা কি একটা তৈল শোধনাগারের নাম, নাকি একটা বন্দর পরিকল্পনা, নাকি তৈল আহরণকারী জাহাজ, নাকি ভারত মহাসাগরের একটি তৈলখনি? তো রাইট অ্যান্সার এটা কিন্তু একটা বন্দর পরিকল্পনা, যেটা হচ্ছে সাগরমালা। সাগরমালা একটা বন্দর পরিকল্পনা। পরবর্তী কোশ্চেন। যেসব উদ্ভিদ পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয়, মানে আলাদা আলাদাভাবে পুং ফুলও হয় আবার স্ত্রী ফুলও হয় যেসব উদ্ভিদে, সেই উদ্ভিদগুলোর নাম কি? এটা হচ্ছে মনোসিয়াস হবে। তো মনোসিয়াস, মনোসমাস, ডিউসিয়াস, নাকি কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার মনোসিয়াস। মনোসিয়াস। এই মনোসিয়াস উদ্ভিদ তাদের বলা হয় যাদের একটাই উদ্ভিদ, তার মধ্যে পুং ফুলও ঘটে এবং স্ত্রী ফুলও, মানে পুং ফুলও জন্ম হয় এবং স্ত্রী ফুলও জন্ম নেয়। ব্রেক নিম্নলিখিত কোন খেলায় ব্যবহৃত একটি শব্দ? ব্যাডমিন্টন, বেসবল, বিলিয়ার্ডস, নাকি বক্সিং? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, বিলিয়ার্ডস খেলায় কিন্তু এই ব্রেক শব্দটি ব্যবহার করা হয়। এটা ব্রেক কিন্তু এর আগে বিভিন্ন পরীক্ষায় এসছে। এই বিলিয়ার্ডস খেলায় আরও কিছু শব্দ একটু শুনে নাও, যেমন তোমার হচ্ছে কি ক্যাননস, কিউ শব্দটা কিন্তু এই বিলিয়ার্ডস খেলায় ব্যবহার করা হয়। কিউ, কয়সি হস্যু কিউ। ওকে, তারপর হচ্ছে জিগার শব্দটাও কিন্তু তোমার এই বিলিয়ার্ডস খেলায় ব্যবহার করা হয়। ব্যাডমিন্টন যদি বলি ডিউস, এর আগে অনেকবার বলেছি ডিউস। তারপর ডাবল, তোমার হচ্ছে ডিউস ডাবল জানো, ফল্ট, ডাবল ফল্ট অ্যাকচুয়ালি, ড্রপ, তারপরে লেট, স্ম্যাশ কিন্তু আসে, ভীষণ আসে স্ম্যাশ, শয়ময় জফলা আকার দন্তস্ব। ওকে, স্ম্যাশ এটা কিন্তু ব্যাডমিন্টন খেলায় ব্যবহার করা হয়। স্ম্যাশ নামটা মনে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য শব্দটি যোগ করা হয়? শরণ সিং কমিটি, কিছুক্ষণ আগে বললাম। তো শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু এই মৌলিক কর্তব্য যোগ করা হয়। এবং মৌলিক কর্তব্য এই শব্দটি কোন সংবিধান থেকে নেওয়া হয়? তোমার হচ্ছে রাশিয়ার সংবিধান থেকে, তাই না? রাশিয়া যেটা হচ্ছে আগে ছিল কি পূর্ব সোভিয়েত ইউনিয়ন, তাই না? তো সেই সংবিধান থেকে কিন্তু এই শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য যোগ করা হয়। আর শিবরমন কমিটির সুপারিশে কি নাবার্ড, যেটা তখন এর আগেও বলছিলাম, নাবার্ড শব্দটি যোগ করা হয় কিন্তু শিবরমন কমিটির সুপারিশে। পরবর্তী কোশ্চেন দেখো। নিচের কোনটি ভারতের বৃহত্তম মনুষ্য সৃষ্টি হ্রদ? বলছে বৃহত্তম মনুষ্য সৃষ্টি হ্রদ। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, চিল্কা হ্রদ, উলার হ্রদ, সম্বর হ্রদ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, গোবিন্দ বল্লভ পন্ত সাগর কিন্তু ভারতের বৃহত্তম মনুষ্য সৃষ্টি হ্রদ বা কৃত্রিম হ্রদ বলতে পারো, গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ওকে, চিল্কা হ্রদ কি? চিল্কা হ্রদ কোথায় আছে? উড়িষ্যায় আছে। উলার হ্রদ যেটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা হচ্ছে কাশ্মীর, জম্মু কাশ্মীরে আছে। সম্বর হ্রদ কোথায় আছে? এটা হচ্ছে নোনা জলের হ্রদ। তোমার সম্বর হ্রদ আছে হচ্ছে রাজস্থানে, নাকি? এটা একটু কমেন্টে জানিও। রাজস্থানেই যত সম্ভব সম্বর হ্রদ আছে। পরবর্তী কোশ্চেন দেখো। নিম্নের কোন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে? মানে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে, সেটাই বলতে চেয়েছে। 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, নাকি 22শে ডিসেম্বর? তো রাইট আনসার অপশান নাম্বার বি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। 21শে জুন তারিখে সূর্য কিন্তু কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে, 21শে জুন। ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র নিচের কোনটি? বেঙ্গল গেজেট, হিন্দু পেট্রিয়ট, কেশরী, বন্দে মাতরম।
তো সকলেই জানো বেঙ্গল গেজেট কিন্তু ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, এবং যার এই বেঙ্গল গেজেটকে জেমস অগাস্টাস হিকি তিনি কিন্তু সম্পাদক ছিলেন এই বেঙ্গল গেজেটের। আর যদি বলা হয় ভারতে প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র, বাংলা সাপ্তাহিক যত সম্ভব, তো বাংলা সংবাদপত্র সেটা কোনটি? সেটা কিন্তু সমাচার দর্পণ। এবং শুধু সেটা ভারতে না, সেটা কিন্তু পশ্চিমবঙ্গেও প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র হচ্ছে সমাচার দর্পণ। ওকে, এবং কে কি তোমার হিন্দু পেট্রিয়ট এই সম্পাদককে, এগুলো কিন্তু এর আগে অনেকবার পড়েছি, তাও একবার বলে দিচ্ছি। হিন্দু পেট্রিয়ট হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, তোমরা জানো। বন্দে মাতরমকে অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম অরবিন্দ ঘোষ। তারপরে তোমার হচ্ছে কেশরী পত্রিকার সম্পাদক হচ্ছে বিজি তিলক, তাই না? বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক, তিনি হচ্ছে কেশরী এবং মহারাট, আর একটা কী জানো, কেশরী এবং মহারাটটা এরকম একটা পত্রিকা আছে, হ্যাঁ। তো বিজি তিলক মনে রেখো। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ, এগুলো কিন্তু সবই ইম্পর্টেন্ট। সান্ধ্য পত্রিকা হচ্ছে বিবি উপাধ্যায়, মানে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যাকে বলা হয় সংক্ষেপে বিবি উপাধ্যায়। স্টেটসম্যান পত্রিকা রবার্ট নাইট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া, মানে কিছু কয়লা দহন হচ্ছে, তার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, তাপ ও আলো উৎপন্ন হচ্ছে, এটা কোন ধরনের রূপান্তর? বলছে যান্ত্রিক শক্তি না, কয়লার দহন করছে, এখানে যন্ত্রের কোনো ব্যাপার না। রাসায়নিক শক্তি, হ্যাঁ রাসায়নিক শক্তি হতে পারে। আলোক শক্তি না, আলোক শক্তি তো পরে হচ্ছে। পারমাণবিক শক্তি, কয়লা কোনো পারমাণবিক শক্তি না, তার মানে অপশান বি রাসায়নিক শক্তি থেকে কিন্তু তাপ শক্তি হচ্ছে কয়লার দহন। কেননা রাসায়নিক তাপ এইসব বিক্রিয়ার ফলেই তো কয়লাটা সৃষ্টি হয়। তাহলে কয়লার মধ্যে রাসায়নিক শক্তি আছে, এবং রাসায়নিক শক্তি থেকে তারপরে আমরা যদি আগুন দিই তখন সেখান থেকে তাপ ও আলোক শক্তি আমরা পাই। পরবর্তী কোশ্চেন, কোন ব্রিটিশ গভর্নরের সময় ভারতে প্রথম রেল লাইন পাতা হয়েছিল? যেটা কোথা থেকে হয়েছিল? বোম্বে টু থানে। লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড রিটন? তো এটা রিটন না লিটন হবে। ওকে, এটা লিটন। ওকে, তো লর্ড ডালহৌসির সময় কিন্তু এই ভারতের প্রথম রেল লাইন পাতা হয়েছিল লর্ড ডালহৌসির সময়। গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? কাবেরী, ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। কাবেরী, কৃষ্ণা, মহানদী, গোদাবরী। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। গোদাবরীর কিন্তু দুটো প্রধান শাখা নদী হচ্ছে গৌতমী ও বশিষ্ঠ। তাহলে গৌতমী ও বশিষ্ঠ কার প্রধান শাখা নদী? গোদাবরী নদীর প্রধান শাখা নদী হচ্ছে গৌতমী ও বশিষ্ঠ। এবং গোদাবরী সম্বন্ধে যখন বলছি মনে রেখো, গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। ক্লিয়ার? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। চলো, কাকে ক্যালকুলাসের জনক বলা হয়? জন ডাল্টন, গ্যালিলিও, নিউটন, কেপলার। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, নিউটনকে বলা হয় ক্যালকুলাসের জনক। এবং তিনি কিন্তু মহাকর্ষ সূত্র দেন নিউটন। ওকে, তিনটে কেন, তোমার একটাই মহাকর্ষ সূত্র, যেটা হচ্ছে দুটি বস্তু কী ছিল, দুটি বস্তুর মধ্যে দূরত্ব যদি আর থাকে, তাই না, m1 m2 দুটি ভরের বস্তু, তাদের মধ্যে দূরত্ব যদি আর থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা বলছে ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m1 × m2, এই যে ভরের গুণফল তাদের সমানুপাতিক, এবং তাদের দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক, অর্থাৎ r²। এবং সেইখান থেকে ইকুয়াল আসার পর একটা জি গ্র্যাভিটেশন, যেটা গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, তাই না, জি এর মান পরীক্ষায় চায়। এগুলো কিন্তু আগে ভিডিওতে আমি বলেছি, সেগুলো তোমরা যারা এখনও দেখোনি সেগুলো কিন্তু দেখে নিও। আমাজন নদী কোথায় পতিত হয়েছে? ভূমধ্যসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর নাকি গালফ অফ মেক্সিকো? রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, আটলান্টিক মহাসাগরে কিন্তু এই আমাজন নদী কিন্তু পতিত হয়েছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, আমাজন নদীর উৎপত্তিস্থল কোথায়? তোমরা জানো আন্দিজ পর্বতমালা থেকে, যেটা পেরুতে অবস্থিত, তাই না, পেরুর আন্দিজ পর্বতমালা থেকে কিন্তু এই আমাজন নদীর উৎপত্তি হয়, এবং এটা আটলান্টিক মহাসাগরে পরে পতিত হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই টাইপের কোশ্চেন আসে। শুধু আমাজন না, এখানে তোমার নীলনদ। আচ্ছা, নীলনদ কোথায় পড়েছে? নীলনদ পড়েছে তোমার হচ্ছে ভূমধ্যসাগরে, তাই না, ভূমধ্যসাগরে পড়েছে হচ্ছে নীলনদ, এবং যেটা উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া লেক। ওকে, সেরকম যদি বলে ইয়াংসি বলছি কেন, কি বলে, মিসিসিপি নদ পড়েছে হচ্ছে তোমার এই মিসিসিপি নদী, এটা পতিত হয়েছে কোথায়? গালফ অফ মেক্সিকো। কীভাবে মনে রাখবে? দেখো, মিসিসিপি মেক্সিকো, যেটা হচ্ছে তোমার আমেরিকার মুসৌরি
মিসৌরি ইটাস্কা নেল বলে একটা জায়গা আছে, সেইখান থেকে কিন্তু এই নদীর সৃষ্টি হয়। ওকে, হুয়াংহো, চীনের যে হুয়াংহো নদী, সেটা কোথা থেকে তোমার উৎপত্তি হয়েছে? কুনলুন উপত্যকা। ভীষণ এই কুনলুন পর্বতমালা কোথায় আছে? এটা চীনে আছে, এটা তোমাদের এর আগের ভিডিওতে পড়িয়েছি। সেই কুনলুন পর্বতমালা থেকেই কিন্তু এই হুয়াংহো নদীর কিন্তু সৃষ্টি হয়েছে। এবং হুয়াংহো নদী পতিত হয়েছে কোথায়? গালফ অফ চিলিতে, গালফ অফ চিলি, সেখানে কিন্তু হুয়াংহো নদী পতিত হয়েছে। এবং কঙ্গো নদী তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকবে, আমি অনেকবার করিয়েছি, যেটা দুবার অতিক্রম করেছে কাকে? মূল মধ্যরেখাকে দুবার অতিক্রম করেছে কি? এই কঙ্গো নদী, যেটা পড়েছে কোথায়? আটলান্টিক সাগরে। কঙ্গো নদীও আটলান্টিক সাগর, আমাজন নদীও আটলান্টিক সাগর। ক্লিয়ার? এবং কঙ্গো নদী কোথায় উৎপত্তি হয়েছে? যেটা হচ্ছে তোমার লুয়াপ্লু এবং লুয়ালাবো, লুয়ালাবো এবং লুয়াপ্লু নদী, সেই জায়গা থেকে কিন্তু এই কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন ক্ষেত্রটিতে গল্ফ খেলাটি, আচ্ছা গল্ফ খেলাটি খেলা হয় নিচের কোন ক্ষেত্রতে? ফিল্ডে খেলা হয়, মানে গল্ফ যেখানে খেলা হয় তাকে কি বলে? ফিল্ড, কোর্স, রিং নাকি কোর্ট? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি। এটা যেখানে গল্ফ খেলা হয় তাকে বলা হয় কোর্ট, এই সরি কোর্স। ওকে, কোর্সে কিন্তু তোমার গল্ফ খেলা হয়। আর অন্যান্য রিংয়ে কী খেলা হয় এগুলো কিন্তু এর আগে অনেকবার বলেছি। চলো পরবর্তী কোশ্চেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? বলছে তিনি রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ হন। দেখো, যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো তারা এইখান থেকেই তারা বলে ফেলবে যে রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ কিন্তু মুখ্যমন্ত্রী হয় না, মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বারা নিয়োগ হয়। তো দিস ইজ রাইট অ্যান্সার। কিন্তু বাকিগুলো তোমরা একটু জেনে রাখা উচিত, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু, এই লেন্দি টাইপের কোশ্চেন দেওয়ার একটা ট্র্যাডিশন চলে এসছে এখন। মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপাল ও মন্ত্রিপরিষদের মধ্যে প্রধান যোগসূত্র। অবশ্যই মুখ্যমন্ত্রী তাদের মধ্যে যোগসূত্র করে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে গোটা মন্ত্রিসভা পদত্যাগ করে, অবশ্যই তাই। মুখ্যমন্ত্রী পদত্যাগ হওয়া মানে গোটা মন্ত্রিসভায় পদত্যাগ হওয়া। রাজ্য বিধানসভার সদস্য না হলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়, তবে 6 মাসের মধ্যে তাকে নির্বাচিত হয়ে আসতে হয়, যেটা হয়েছে। তোমরা জানো এর আগের যে বিধানসভা ইলেকশানে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের সামনে তো আবার 2026 বিধানসভা আছে, তো 2022 এই ঘটনাটা ঘটেছিল, তোমরা জানো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে জিততে পারেনি, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আর মুখ্যমন্ত্রীর মধ্যে সেই কী বলবো, সেখানে শুভেন্দু অধিকারী জয়ী হয়। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন আরেক জায়গা থেকে, সে 6 মাসের মধ্যে কিন্তু তাকে অন্য জায়গা থেকে জয়ী হয়ে আসতে হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। তো এইগুলো সবকটা সঠিক, বাকি একটাই ভুল, যেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগ হয় না। গাড়োয়ালি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, উত্তরাখণ্ড, পাঞ্জাব নাকি কর্ণাটক? তো অপশান নাম্বার বি, উত্তরাখণ্ডের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে গাড়োয়ালি। ওকে, ভারতনাট্যম তোমরা জানো, অনেকবার পড়িয়েছি। দেখো, গাড়োয়ালিটা কিন্তু ভালো করে মনে রাখবে, এর আগে অনেক পরীক্ষা এসছে। গাড়োয়ালি হচ্ছে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চলের একটি শাস্ত্রীয় নৃত্য গাড়োয়ালি। তামিলনাড়ুর ভারতনাট্যম। পাঞ্জাবের যদি বলি, পাঞ্জাবের কি? পাঞ্জাবের হচ্ছে গিদ্দা, তাই না? বা ভাংরা একটা শাস্ত্রীয় নৃত্য, ভাংরা, গিদ্দা আছে পাঞ্জাব। আচ্ছা, আর কর্ণাটকের কি? কর্ণাটকের হচ্ছে ইয়াকশাগনাং আছে, ইয়াকশাগনাং। জম্মু কাশ্মীরের রাউফ আছে, বিহারের নটনটিল আছে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি আমি বারবার বলি। বিহারের নটনটিল একটা শাস্ত্রীয় নৃত্য। মধ্যপ্রদেশের কারমা ভীষণ গুরুত্বপূর্ণ, কারমা। উত্তর ভারতের কত্থক, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, গুজরাটের গরবা, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, এগুলো সব ছৌ। আসামের বিহু, উড়িষ্যার ওড়িশি, হিমাচল প্রদেশের নটি। দেখো, নটি হচ্ছে হিমাচল প্রদেশ, আর নটিল হচ্ছে বিহার। ওকে, খানটুম মিজোরাম, মেঘালয়ের লাহো, মান্ডো গোয়া। এগুলো কিন্তু সব সময় তোমাকে মনে রাখতে হবে, বারবার করে পড়ে যেতে হবে। নিম্নের কোন খেলোয়াড়কে টর্পেডো নামে ডাকা হয়? পেলে, ইয়ান থর্প, মহেশ ভূপতি নাকি মেজর ধ্যানচাঁদ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, ইয়ান থর্পকে বলা হয় টর্পেডো। মেজর ধ্যানচাঁদকে কী বলা হয়? তোমরা তো জানো, হকির জাদুঘর, এবং তাকে বলা হয় দ্য ম্যাজিশিয়ানও কিন্তু তাকে বলা হয়। ওকে, এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কাকে? মহেশ ভূপতিকে বলা হয় ইন্ডিয়ান এক্সপ্রেস। এবং পেলেকে বলা হয়, যেটা হচ্ছে খেলার জাদুকর, বা এই পেলেকে বলা হয় ফুটবল খেলোয়াড়, সেটা হচ্ছে ব্ল্যাক পার্ল কাকে বলা হয়? প্লেকে। মহেশভূতি বললাম ইন্ডিয়ান এক্সপ্রেস। ওকে, ম্যাজিশিয়ান হচ্ছে মেজর ধ্যানচাঁদ। সেরকম হরভজন সিংকে বলা হয় টার্বুনেটর। তারপরে তোমার শেন ওয়ার্ন, তাকে বলা হয় কিং অফ স্পিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন।
কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রথার প্রবর্তন হয়? 1796, 1795, 1794 নাকি 1793? তো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস 1793 সালে। পরবর্তী কোশ্চেন, এবং তিনি কিন্তু পুলিশি ব্যবস্থারও প্রবর্তন করেন। বিষুবরেখায় 1 ডিগ্রি সমান কত কিমি? বিষুবরেখায় 1 ডিগ্রি মানে কত কিমি বোঝায়? 112 কিমি, 111 কিমি নাকি 113 কিমি নাকি 114 কিমি? তো রাইট অ্যান্সার 111 কিমি। বিষুবরেখায় 1 ডিগ্রি মানে হচ্ছে 111 কিমি। পরবর্তী কোশ্চেন দেখো, কত সালে জিএসটি চালু হয়? তো 2016, 2014, 2015 নাকি 2017 সালে? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ 2016 সালে। হ্যাঁ, 2016 সালে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা জিএসটি, এটা কিন্তু চালু হয় 2016 সালে। 2016 সালে জিএসটি চালু হয়। আচ্ছা, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি চালু হয় সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, এবং কোন দেশ প্রথম জিএসটি চালু করেছিল? এটাও পড়িয়েছিলাম। নেক্সট, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? সরোজিনী নাইডু, মাদাম ভিকাজি রুস্তম কামা, অ্যানি বেসান্ত, মাতঙ্গিনী হাজরা? তো রাইট অ্যান্সার মাদাম ভিকাজি রুস্তম কামা, তাকে কিন্তু বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননী। সরোজিনী নাইডু এর আগে অনেকবার করিয়েছি, তিনি কি ছিলেন? আমাদের যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। ওকে, এবং তাকে ভারতের নাইটিঙ্গেলও বলা হয়। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ভারতের নাইটিঙ্গেল। এবং এনি বেসান্ত ছিলেন প্রথম বিদেশিনী মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের। ওকে, মাতঙ্গিনী হাজরা, তিনি তো জানোই মাতঙ্গিনী হাজরা সম্বন্ধে। ওকে, তো আজকে এইখানেই আমাদের যে 33 যে জিকে সেট সেটা এইখানেই কমপ্লিট হলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, তোমরা শেয়ারটা একটু করো, এবং কমেন্ট করো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কিছু কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। আর যা অ্যান্সার চাইছি সেটা অ্যান্সারটা তোমরা কমেন্টে দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।